নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের পথে অনেকটা এগিয়ে গেল সিবিআই। কি বলবেন, আপনি কি মনে করছেন? আগেই করা উচিত ছিল, এবং খুব স্বাভাবিকভাবেই এই যে নিয়োগ দুর্নীতি যে ট্রায়াল, সেটি অতি দ্রুততার সঙ্গে শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তির বিধান দিতে হবে। সেটা যদি না করতে পারে তাহলে প্রসিকিউশনকে কিন্তু সেই দায় নিতে হবে। এতদিন ধরে স্যাংশন পেতে কি অসুবিধা হচ্ছিল তাহলে? এতদিন ধরে যে এইসব নাকি কান্দা হচ্ছিল কিসের জন্য? পাচ্ছি না, দিচ্ছে না, কেন? আমি তো আগেই বলেছি যেসব নাকি কান্না হচ্ছে। অতি দ্রুততার সঙ্গে ট্রায়াল সম্পন্ন করতে হবে। শুধুমাত্র চার্জ গঠন করে দিনের পর দিন প্রলং করার বন্দোবস্ত করব, এটা করলে হবে না। প্রসিকিউশনকে দায়িত্ব নিয়ে ট্রায়াল সম্পন্ন করে দোষী ব্যক্তিদের শাস্তির বিধান দিতে হবে, শাস্তি দিতে হবে। ফেরদৌসা, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। তবে তার সঙ্গে মানিক ভট্টাচার্যের নাম আছে বলেও খবর সূত্র অনুযায়ী। স্বাভাবিক, তিনি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, খুব স্বাভাবিক। এবং এই প্রাথমিক, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। যখন টাকা পেয়েছে তখন দুর্নীতি হয়েছে। এসএসসি ক্ষেত্রে, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে সিবিআই ওএমআর শিট গুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক ক্ষেত্রে এখনো পর্যন্ত সে সক্ষমতাও দেখাতে পারেনি সিবিআই। যে কপি, ওএমআর শিটের যে কপি রাখা হয়েছে সেটা হচ্ছে এডিটেবল কপি। যে যখন পয়সা দিবে তাকে নাম্বার বাড়িয়ে দেওয়া যাবে। এই বন্দোবস্ত করেছেন যারা, শাস্তি হবে না? নিশ্চিতভাবে শাস্তি দিতেই হবে। আর সেটা যদি না করতে পারে সিবিআই, এর দায়ও সিবিআই কে নিতে হবে। কিন্তু আরজি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুন বিরলতম ঘটনা। আদালতে এমনই দাবি করে ধৃত সঞ্জয় রায়ের ফাঁসির সাজার দাবি জানালো সিবিআই। এখানে কি খেলা শেষ হয়ে গেল? দেখুন, এই আরজি করের কাণ্ড, এটা যে বিরলতম ঘটনা হবে, এটার জন্য, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হতে হয় না। সঞ্জয় রায়ের যে ইনভলভমেন্ট পাওয়া গেছে, তাতে এই বিরলতম সাজা যে তাকে দেওয়া সক্ষম হবে, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন হয় না। কিন্তু প্রথম চার্জশিটে সিবিআই যে উল্লেখ করলো, অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি, এবং সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, তারা লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত, তারা এভিডেন্স ট্যাম্পার করেছে সেই, এবং তারপরে তার সাপেক্ষে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিবিআই এর বর্তমান স্ট্যান্ড কি? বর্তমানে কি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে এই দুজনের বিরুদ্ধে? যদি দিয়ে থাকে কবে দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে কবে দেবে? ট্রায়ালের কোন পর্যায়ে দেবে? নাকি ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পরে দেবে? নাকি প্রথম চার্জশিটে যা বলেছিল সেগুলো মিথ্যা ছিল, নাকি সত্যি ছিল? এ প্রশ্নের উত্তর সিবিআই কে দিতে হবে। কিন্তু তার সিবিআই তদন্তে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করলেন তিলোত্তমার বাবা মা। তিলোত্তমার বাবা মায়ের বক্তব্য যে একা কেবল ধৃত সিভিক ভলেন্টিয়ার নয়, এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। কিন্তু সিবিআই এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ। এর আগে নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার। কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্টে বিচারাধীন, এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন হওয়ায় হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। হাইকোর্টকে মামলা শুনতে অনুমতি দিক শীর্ষ আদালত, এটাই আর্জি জানাচ্ছেন তিলোত্তমার বাবা মা। এটাই সঠিক পদক্ষেপ। দেখুন, আমি আগেই বলেছিলাম, যখন সিঙ্গেল বেঞ্চে ওরা রিট দাখিল করেছিল, আমার যা আইনি বোধ বুদ্ধি থেকে যেটুকু বুঝেছিলাম, যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ, একাধিক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছিল, তার সঙ্গে তিলোত্তমার পরিবারেরও পিটিশন দাখিল হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে। তারপর সেই মামলার
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ নির্দেশ দেয় সিবিআই তদন্তের। সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নেই, সুমোটো মামলাটি গ্রহণ, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে, সেই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই কোর্ট মনিটর তদন্তের নির্দেশ তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে। তাহলে রিইনভেস্টিগেশন যদি চাইতে হয়, তাহলে নিশ্চিতভাবে যেহেতু মামলা বিচারাধীন অন্য একটি উচ্চ ন্যায়ালয়ে, তাহলে কি সিঙ্গেল বেঞ্চের পক্ষে সেটা এন্টারটেন করা সম্ভব হবে? সম্ভব হয় না। খুব স্বাভাবিকভাবেই যখন প্রথম রিট পিটিশন দাখিল করেন, তখনই আমি বলেছিলাম যে না, এটা সম্ভব নয়। আমার যা লিগাল আন্ডারস্ট্যান্ডিং, তাদের উপযুক্ত অ্যাপ্লিকেশন করতে হবে। এখন যেটা করছে সেটা উপযুক্ত অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে, সেটা অ্যালাউ করতে পারে, সেটা অ্যালাউ না করতে পারে। আর তারও আগে আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্টের কাছে অনেক মামলা এখন বিচারাধীন, যেমন ধরুন ডিএ মামলা, ওবিসি মামলা সহ একাধিক মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। রঙ্ক সেনের মামলা, টেট 2014, বিভিন্ন ডিপিএসসির মামলাগুলো পেন্ডিং, সুপ্রিম কোর্ট সময় দিতে পারছে না। নিশ্চিতভাবেই আরজি করের মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যখন এই রায় দেয়, তখন এই কোর্ট মনিটরটা হওয়া উচিত ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু সেটা সুমোটো সুপ্রিম কোর্ট নিয়েছে। আমি মনে করেছিলাম দুটো কারণে আমি মনে করি যে এটা কলকাতা হাইকোর্টে শোনা উচিত। একটা হচ্ছে সাইটাস, অর্থাৎ তার নিকটবর্তী অবস্থান, টেরিটোরিয়াল জুরিসডিকশনের কারণে। দ্বিতীয় হচ্ছে নাহলে একটা ফোরাম লুজ করবে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চটাকে লুজ করে যদি সুপ্রিম কোর্টে এই নির্দেশ দেয়, একটা ফোরাম লুজ হয়ে যাবে। সবসময় দেখুন আমাদের যে জুডিশিয়াল পদ্ধতি, জুডিশিয়ারির যে পদ্ধতি, তাতে এটা অ্যাকসেপ্টই করে নেওয়া হয় যে রায় এরোনিয়াস হতে পারে। এবং সব মামলায় তাহলে কি, এই যে আমাদের স্তরীকরণ কেন আছে, সিঙ্গেল বেঞ্চ, তার উপরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট। তার মানে কি, কোনো জায়গায় যদি এরর হয়, অন্য জায়গায় সেটা এরর ফ্রি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সব মামলা যদি সুপ্রিম কোর্ট ডাইরেকশনে, তাহলে যদি কোনো মামলায় এরর থেকে যায়, তাহলে সেটা এরর ফ্রি হওয়ার অন্য কোনো জুডিশিয়াল ফোরামের সুযোগ থাকে না। ফলে সমস্ত মামলা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসাবে সুপ্রিম কোর্ট হওয়া উচিত নয়। আর্টিকেল 32-তে পাওয়ার আছে, রিট এন্টারটেন করতে পারে সুপ্রিম কোর্ট, আবার 226-এও রিট এন্টারটেন হতে পারে। কিন্তু আপনি যদি অনেক মামলার ক্ষেত্রে ডাইরেক্ট ফাইল করে, সুপ্রিম কোর্ট বলে যে না, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে তুমি হাইকোর্টে শোনাও, যেটা হাইকোর্টে শোনানোর যোগ্য। এই মামলাটি হাইকোর্টে শোনানোর যোগ্য, হাইকোর্ট এটা শুনতে পারে এবং হাইকোর্ট সেটা ইফেক্টিভলি সেই শুনানি করে এই বিচার পাইয়ে দিতে পারে। তারপর সেটা যদি কোনো এরর কিছু থেকে থাকে, সেটা সুপ্রিম কোর্ট আবার অ্যাডজুডিকেট করবে। কিন্তু সুপ্রিম কোর্টে দীর্ঘদিন মামলাটি এভাবে চালিয়ে গেলে সুপ্রিম কোর্টেরও সময়ের অত্যন্ত মূল্যবান সময়, তারও সময় নষ্ট হয়। দ্বিতীয় হচ্ছে ফোরাম লুজ হয়ে যায়। একটা রায় সেটা যদি কোনোভাবে এরোনিয়াস হয়ে যায়, সেটা এরর ফ্রি হওয়ার সুযোগটা কম থাকে তুলনায় যদি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে সুপ্রিম কোর্টই গৃহীত হয়। ফলে এগুলো বুঝেই আমি বলেছিলাম যে সেই মামলাটি সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টে এলে সেটা বোধহয় ন্যায্যতা হতো। কিন্তু স্যার, নির্যাতিতার মার অভিযোগ যে সাক্ষীদের মধ্যে নির্যাতিতার মা নিজেই ছিল, অথচ তার সাক্ষ্য নেওয়াই হয়নি। সিবিআই এর তদন্তের বেশ কিছু গ্রে এরিয়া রয়েছে, সেই বিষয়গুলো শীর্ষ আদালতের নজরে আনতে চায় নির্যাতিতার পরিবার। তার আগে গোটা বিষয়টি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিলোত্তমার বাবা মা। কিন্তু হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করেছেন যে এই মামলা আদৌ তিনি শুনতে পারেন কিনা তার জন্য অনুমতির প্রয়োজন রয়েছে। আগামী সোমবার এই বিষয়টি শীর্ষ আদালতের সামনে আনা হবে। কি বলবেন? হ্যাঁ, বললাম তো, এটাই সঠিক পদক্ষেপ। কারণ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিভাবে সুপ্রিম কোর্টে যখন মামলা বিচারাধীন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে শুনবে? খুব স্বাভাবিকভাবে। এবং বিচারালয়, মাননীয় বিচারালয় অত্যন্ত যথার্থভাবে বলেছেন
এবং এটাই হওয়া উচিত। কিন্তু তার এবং শুধু তাই না, দেখুন সেখানে তার আইনজীবীও ছিলেন, সুপ্রিম কোর্টে অভয়ার পরিবারের থেকে তো আইনজীবী ছিলেন না তা তো নয়। বলে তিনি যেমন সিঙ্গেল বেঞ্চে রিট পিটিশন দাখিল করেছেন এবং ন্যায্যতার সঙ্গে দাখিল করতে পারেন, কিন্তু শোনার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই সবুজ সংকেতটি না দিচ্ছে, যদি সাধারণ মানুষের ভাষায় বোঝানোর জন্য, ততক্ষণ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চে শোনার সুযোগ নেই। স্কোপ অত্যন্ত লিমিটেড। এবং সেক্ষেত্রেও দেখুন আরো বেশ কিছু মানে লিগাল আসপেক্ট রয়েছে এই মামলার। আশা করবো তারা সেই লিগাল আসপেক্ট নিয়ে বিচার বিবেচনা করবেন এবং করছেনও। তিলোত্তমার বাবা বলছেন যে সিভিক ভলেন্টিয়ার দোষী, এখনো যারা দোষী রয়েছে, যারা তথ্য প্রমাণ লোপাট করছে, তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট সেরকম ভাবে দেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ সিবিআই 90 দিনেও চার্জশিট জমা দিতে পারেনি। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়েছে, সেই কারণে হাইকোর্টে গিয়েছি। আর হাইকোর্টে একটা শুনানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেই সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হচ্ছে। একদম একদম। দেখুন সিবিআই তো প্রথম চার্জশিটে উল্লেখ করেছিল অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের লার্জার কনস্পিরেসির সঙ্গে তারা যুক্ত রয়েছে, এভিডেন্স ট্যাম্পার হয়েছে। তাহলে প্রথম চার্জশিটে উল্লেখ করলেন কেন? তিনটে ঘটনা হতে পারে, অথচ ডিফল্ট বেল পেয়ে গেল 90 দিনের মধ্যে চার্জশিট না দিতে পারার জন্য। তিনটে কারণ হতে পারে যে সত্যি সত্যি ইনভলভমেন্ট পাওয়া যায়নি। দ্বিতীয় হতে পারে আর্থিক লেনদেনের জন্য তারা চার্জশিট দেয়, এটা হয় বিভিন্ন সময় বিভিন্ন আইও এটা করে। তৃতীয় হতে পারে যে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কাছে নথি স্বীকার করে এই সিবিআই চার্জশিট দেয়। কোন কারণটি প্রকৃত কারণ সেটা সিবিআই বলতে পারবে, যে সত্যি সত্যি দেওয়ার মতো কিছু নেই বা এখন দেওয়ার মতো কিছু নেই, ভবিষ্যতে দেবে। আমি বলছি না যে ভবিষ্যতে দিতে পারে না, কিন্তু সেই ভবিষ্যৎটা কবে? কাল, পরশু, নাকি অন্য কোনো সময়? ইন দ্য মিন ভাইল কি ট্রায়াল শেষ হয়ে যাবে? ট্রায়াল চলাকালীন? কি বিষয় সিবিআই বলবে। তাহলে প্রথম চার্জশিটে লিখলেন কেন? আমি সমস্ত কথা এই ক্যামেরার সামনে বলছি না, কিন্তু যেভাবে ছড়িয়েছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। সিবিআই এর মতো এরকম একটা এজেন্সি এইভাবে যদি ছড়ায় মামলাটা, তাহলে সেটা আমি বলবো এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। যেভাবে যা ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন যা ভবিষ্যতে করবেন, যা করছেন, এইগুলো নিয়ে মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন উঠবে এবং প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কিন্তু আমার শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। কাকু, অর্থাৎ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি বলছেন পেসমেকারের ব্যাটারি খারাপ, কিন্তু এসএসকেএম বলছে ভুল। কোন রহস্য দানা বাজছে ক্রিটিক্যাল কেয়ারে? কারণ সোমবার তাকে প্রথমে এসএসকেএম নিয়ে যাওয়া হয়েছিল, এসএসকেএম সূত্রের খবর সংজ্ঞাহীন অবস্থায় রোগীকে দেখে পেসমেকারের পরীক্ষা করানো হয়, কিন্তু এসএসকেএম এর পরীক্ষাতে পেসমেকারের কোনো সমস্যা চিহ্নিত হয়নি। ঘটনাক্রমের প্রেক্ষিতে আরো একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে পেসমেকারের সমস্যার দাবি ভুয়ো বলে কাকু সংজ্ঞাহীন হলেন কেন? সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্টে এ বিষয়ে আদালতকে কি জানানো হয়েছে, যদি একটু ব্যাখ্যা করেন। আমি বলছি, আমার একটা স্টেটমেন্ট করছি, আমি দ্রুত সুস্থতা কামনা করছি, কিন্তু কার সুস্থতা কামনা করছে আমি বলিনি। কিন্তু আমি বললাম দ্রুত সুস্থতা কামনা করছি। দেখুন এই কালীঘাটের কাকু, তার 4 মাস ধরে কণ্ঠস্বরের নমুনা পাওয়া যায়নি। নাটকের পর নাটক হয়েছে আর নাটক মঞ্চস্থ হয়েছে। 4 ঘন্টার মধ্যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেছিল। আমি আবারও বলছি দ্রুত সুস্থতা কামনা করি, সুস্থতা কামনা করি স্বাস্থ্য ব্যবস্থার, সুস্থতা কামনা করি সেই সমস্ত বিকৃত মনস্ক যদি কেউ থেকে থাকে সেই সমস্ত মানুষদের যারা সুযোগ তৈরি করে দিচ্ছে, আর তার সঙ্গে সুস্থতা কামনা করি রোগীরও, যদি প্রকৃতভাবে অসুস্থ থেকে থাকেন। আমার মনে তো অন্য প্রশ্ন জানা পাচ্ছে।
পালে বাঘ পড়েছে করে একদিন আবার বাঘ ফেলিয়ে দেওয়া হবে না তো। পেসমেকার খারাপ হতে হতে হৃদস্পন্দন আবার থেমে যাবে না তো অন্যভাবে। আমি বলবো সিবিআই কে গভীরভাবে পর্যবেক্ষণে রাখুন, সেন দৃষ্টিতে দেখবেন, যেখানে আছে প্রয়োজন হলে 24 ঘন্টা তদারকির মধ্যে যাতে থাকে তার সুবন্দোবস্ত করুন, না হলে কিন্তু বড় বিপদ। একদম ফিরদৌসা, যেরকমটা আপনি বললেন, বিচারকের প্রশ্ন খানিকটা সাদৃশ্য রয়েছে। বিচারক প্রশ্ন করছেন যে আপনার মক্কেল ব্রেকফাস্ট করলো, সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীকে প্রশ্ন করা হচ্ছে জ্ঞান আছে না নেই জানতে চান বিচারক। জবাবে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী সোমনাথ সান্যাল জানান যে সেন্স আছে, জ্ঞান মাঝে মধ্যে আসছে যাচ্ছে, এখনো আইসিইউতে ভর্তি আছে। কি বলবেন? জ্ঞান কোথায় বেড়াতে গেছিল? মানে সেন্স আছে, জ্ঞান আসছে যাচ্ছে। যাই হোক, দেখুন বই যে বললাম 4 মাসে যা করা যায়নি তা 4 ঘন্টায় করা গেছিল। হাজিরা এড়িয়ে কদিন, উপযুক্ত ট্রিটমেন্ট দিলে নিশ্চিত হাজিরা হবে, কিন্তু উপযুক্ত ট্রিটমেন্ট প্রয়োজন। আমি বললাম এই 4 মাসের কাজ 4 ঘন্টায় হয়ে গেছিল। আমি বলছি এদের উপযুক্ত ট্রিটমেন্ট প্রয়োজন। এদের উপযুক্ত ট্রিটমেন্ট ছাড়া এদের মানে অসুখ একদম সারবে না। আমি বলছি যে উপযুক্ত ট্রিটমেন্ট দিন, একদম উপযুক্ত। আমি এই শব্দ বন্ধের উপরে অত্যন্ত জোর দিচ্ছি, উপযুক্ত ট্রিটমেন্ট দিন। তাতে যে ওষুধ দিতে হয় সেই ওষুধই দিন। আমি মনে করি এদের অন্য ধরনের ওষুধ প্রয়োজন। কিন্তু আমার শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপে ফের মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুলিশ। তিনি কোনো লবি বরদাস্ত করবেন না, প্রকাশ্য বৈঠকে বোঝালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে কোনো, মমতা বন্দ্যোপাধ্যায় তারই তো পুলিশ বাহিনী, তার মধ্যে কোন লবির কথা বলছেন? কি সেই লবি? কারা আছেন সেই লবি? দেখুন, মানে মুখ্যমন্ত্রীর পদটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য, পুলিশ মন্ত্রীর পদটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য। কোন সুস্থ স্বাভাবিক মানুষ যে নিজে পুলিশ মন্ত্রী হয়ে বলতে পারে যেন পুলিশ মন্ত্রীর তো পদত্যাগ দাবি করছে, পুলিশকে দোষারোপ করছে। তবে তুমি পুলিশ মন্ত্রী আছো কিসের জন্য? ভুলে গেছিল নাকি? শর্ট টার্ম মেমোরি লস হয়েছিল নাকি যে ও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী? না এখনো সেই বিরোধী দলনেত্রীর মানে সমাজদার এখনো মাথা থেকে নামেনি? সেই একইভাবে বলে যাচ্ছে এই পুলিশের মধ্যে এই হচ্ছে, পুলিশের মধ্যে লবিবাজি হচ্ছে, পুলিশ তার কাউন্সিলরকে বাঁচাতে পারছে না। তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূলের কাউন্সিলর সুরক্ষিত না, সাধারণ মানুষের কি সুরক্ষা দেবে? অবশ্য যদি তৃণমূল কংগ্রেসের এমএলএ বানায় ওই বোম বানানে থাকে, তো সাধারণ মানুষের সুরক্ষা দেবেই বা কি করে? দুষ্কৃতীদের দল চালালে তো এই পরিণতিই হবে। যে পুলিশের হাতে বন্দুক থাকার কথা সেই পুলিশের হাতে খিচুড়ির হাতা ধরিয়েছে, আর যে এমএলএ এর হাতে কলম থাকার কথা তার হাতে বোম ধরিয়েছে। রাজ্যটা যা হওয়ার তাই হয়েছে। শওকতকে বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি? তুই তো বোম বাঁধিস। বোম বাঁধা শওকতকে এমএলএ বানিয়েছে। আর যে পুলিশের হাতে বন্দুক থাকা উচিত তাকে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাতা দিয়ে খিচুড়ি দিতে দেখা যাচ্ছে। পুলিশের হাতে খিচুড়ির হাতা ধরিয়েছে আর এমএলএর হাতে বোম ধরিয়েছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। যা হওয়ার রাজ্যটা রসাতলে লেগেছে, আর নিজে মুখ্যমন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রী হিসেবে বলছে পুলিশ ব্যর্থ। কোন পাগলের রাজ্য রে বাবা!